হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কোরিয়ার সদ্য মুক্তি পাওয়া একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। যে মুভির কাহিনী হচ্ছে, মায়ের কথা রাখতে মানুষ 7 সমুদ্র পাড়ি দেয়, আবার মা সন্তানের জন্য সব কিছু করতে পারে। কিন্তু এই মুভির গল্পে মা সন্তানের ভালোর জন্য যা করেছে তা সত্যি অতুলনীয়। বলছি মাই নেম ইজ লো কিয়ান মুভির কথা। একটা ছেলে মায়ের কথা রাখার জন্য অন্য এক ধরনের যুদ্ধের জন্য বের হয়ে যায়। এটা কোনো অস্ত্রের যুদ্ধ না, এটা টিকে থাকার যুদ্ধ। ওই যুদ্ধে জয়ী হবার জন্য কখনো সে ডাস্টবিনের খাবার খায়, কখনো রাতে জায়গা না পেয়ে এমন এক জায়গায় ঘুমায় যেটা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু সে এত কষ্ট করছে শুধু তার মায়ের জন্য, কারণ তার মা বেঁচে থাকতে বলেছে। এই মুভিটা দেখলে চোখের পানি ধরে রাখা খুবই কষ্টকর, তাই তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, আমরা আর কথা না বলে সরাসরি এক্সপ্লেনে চলে যাই। তো মুভির শুরুতে আমরা লো কিয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই। সে গরম পানি দিয়ে রাস্তায় লেগে থাকা রক্ত পরিষ্কার করছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানাতে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে ঘটনাটা মুভিতে আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি একবারেই বলে দিচ্ছি। লো কিয়া উত্তর কোরিয়ার একজন ছেলে। তার বাবা নেই। জন্মের পর তার মা তাকে চায়না নিয়ে চলে এসেছে, কিন্তু এখানে সে ভুল একটা অপরাধ করে ফেলেছে, তাই পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। তাই লো কিয়ান কাজের জন্য বের হতে পারে না। সে সারাদিন ঘরে লুকিয়ে থাকে, আর সংসারের খরচ চালাতে তার মা প্রতিদিন একটা খাবার হোটেলে কাজ করে। আর এভাবেই তাদের দিন কাটছিল। কিয়ানের জন্মদিনের দিন তার মা রামেন রান্না করে আর তাকে পেট ভরে খেতে বলে, কারণ জন্মদিনে পেট ভরে খেলে সারা বছর খাবারের অভাব হয় না, এমনটাই সেখানে বিশ্বাস করা হতো। খাবার দিয়ে তার মা নিজের কাজে চলে যায়। ওই দিন হোটেলে বেশ কিছু পুলিশ ইনভেস্টিগেশনের জন্য আসে। তাদেরকে দেখে কিয়ানের মা একদম ভয় পেয়ে যায়, আর তার ভয় ভরা চোখ পুলিশ বুঝে ফেলে। আসলে পুলিশের চোখ তো অমনি, তারা চোখ দেখে বলে দিতে পারে যে কার মনে কি রয়েছে, আর এই জন্য তারা সেখানে সন্দেহ করে। তারা কিয়ানের মাকে কিয়ানের ছবি দেখিয়ে বলে যে এই ছেলেটাকে চেনে কিনা। ছেলেকে বাঁচাতে কিয়ানের মা মিথ্যা কথা বলে, আর তার মা এমনটাই বলে যে সে এই ছেলেটাকে চেনে না। কিন্তু ওই সময় একটা ঘটনা ঘটে যায়, কারণ এমন সময় কিয়ান ছাতা নিয়ে সেখানে চলে আসে। আসলে আজকে বেশি স্নোফল পড়েছে। কিয়ানকে বাঁচানোর জন্য তার মা তাকে নিয়ে দৌড়াতে শুরু করে। তারা প্রাণপণে দৌড়াচ্ছিল। একটা সময় কিয়ান উষ্টা মাটিতে পড়ে যায়। এরপর তার মা তাকে তুলে সামনে দৌড়াতে বলে। এতে কিয়ানের মা কিছু পিছিয়ে পড়ে। রাস্তা পার হওয়ার সময় সে খেয়াল করেনি যে ট্রাক আসছে, আর সেখানে ট্রাকটা এসে কিয়ানের মায়ের শরীরের উপরে উঠে যায়, আর চারদিকে রক্তে একদম লাল হয়ে যায়। কিয়ান তার মাকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, তার হাত ধরে টানাটানি করতে থাকে, কিন্তু ট্রাক তার মায়ের উপর থাকায় সে তাকে বের করতে পারে না। এমন সময় ইউন নামের একজন লোক এসে পালিয়ে যেতে বলে, কারণ পুলিশ এদিকে আসছে। ইউন সম্পর্কে কিয়ানের মামা হয়। তার মায়ের অবস্থা খুবই খারাপ। সেও কিয়ানকে পালিয়ে যেতে বলে, পালিয়ে অনেক দূর চলে যেতে বলে। আর কিয়ান বলে কিয়ান যেখানে থাক সে যেন সম্মান এবং সততা রেখে কাজ করে। মায়ের কথা শুনে কিয়ান সেখান থেকে পালিয়ে যায়। সে পালিয়ে পালিয়ে বাসায় চলে যায়। এরপর অনেক রাতে ইয়ন বাসায় আসে। সে কিয়ানের জন্য অনেকগুলো টাকা আর প্লেনের টিকিট নিয়ে এসেছে, যেন কিয়ান সহজে সেখান থেকে বেলজিয়াম পালিয়ে যেতে পারে। এত টাকা দেখে কিয়ান অবাক হয়ে যায়, কারণ তার মামার কাছে এত টাকা থাকার কথা না। সে টাকার কথা জিজ্ঞেস করে তার মামা বলে যে তোমার মায়ের লাশ বিক্রি করে পেয়েছি এটা। তোমার মায়ের শেষ ইচ্ছা এটাই ছিল, যেন আমরা তার লাশ হাসপাতালে বিক্রি করে দেই। এটা শুনে কিয়ানের মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। তার মায়ের লাশটাও সে আর দেখতে পাবে না। আর একজন ছেলের কাছে এর থেকে কষ্টের আর কি হতে পারে। তার হাতে একটা ব্লেড গুজেছিল, এটা দিয়ে সে সুইসাইড করতে নেয়। ইউন তাকে অনেক কষ্টে সেখান থেকে থামিয়ে ফেলে, আর বলে যে সে মারা গেলে তার মায়ের স্যাক্রিফাইসে কোনো দামই থাকবে না, তাই তাকে অনেক দূরে যেতে হবে, এমন কিছু করতে হবে যেন তার মায়ের এই স্যাক্রিফাইসের ভ্যালু থাকে। এরপর কিয়ান কিছুটা শান্ত হয়। সে গরম পানি দিয়ে রাস্তায় লেগে থাকা মায়ের রক্ত পরিষ্কার করে, আর হাউমাউ করে কান্না করতে থাকে। এরপর আমরা লো কিয়ানকে প্লেনে দেখতে পাই। সে একজন দালাল ধরে বেলজিয়াম এসেছে। ইমিগ্রেশন ফেস করে সে দালালের কথা মতো একটা ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর সেখানে জামা কাপড় চেঞ্জ করে নেয়। এরপর সে তার লোকটার কথা মতো সেখানে একটা ঠিকানা পায়, আর রিকোয়েস্ট করে যেন লোকটা তাকে ওই লোকেশনে নামিয়ে দেয়। লোকটা এজন্য $40 চায়। উপায় না থাকায় লো কিয়ান টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর লোকটা তাকে রিফিউজি ক্যাম্পের সামনে নামিয়ে দেয়। সেখানে লো কিয়ান নাগরিকত্বের জন্য আবেদন করে। সেখানে কাজ করা মহিলাটা ছিল ফ্রেঞ্চ, এজন্য ইংরেজি আর ফ্রেঞ্চ ছাড়া অন্য ভাষা জানে না। আরেকদিকে লো কিয়ান তো এগুলো কিছুই বুঝে না এবং পারে না, এজন্য তারা একজন দোভাষীকে ডেকে আনে। সে লো কিয়ানকে কথাগুলো ট্রান্সলেট করে দেয়। লো কিয়ান জানায় তার বাবা নেই। দারিদ্রতার কারণে তার মা অনেক আগে তাকে নিয়ে বেজিং চলে এসেছে, আর এখন বেলজিয়াম আসার টাকা
টাকা তার মাই তাকে দিয়েছে। যাই হোক, লোকিয়ান নাগরিকত্ব অনুমোদন পায় না, তারা তাকে 1 বছর ওয়েট করতে বলে। তো লোকিয়ান একদম হতাশ হয়ে যায়। সে তখন বুঝতে পারছিল না যে এই 1 বছর সে কিভাবে থাকবে, কি করবে। সে দিশেহারা হয়ে রাস্তায় হাঁটছিল। এমন সময় সে সস্তা হোটেলে একটা পোস্টার দেখতে পায়। এরপর লোকিয়ান ওই হোটেলের একটা বেড ভাড়া নেয়। পুরো রুম ভাড়া নেওয়ার মতো টাকা তার কাছে ছিল না। যাই হোক, বেডে জিনিসপত্র রেখে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফিরে আসার পর সে দেখে পায় যে মাতাল যে একজন রুমমেট রয়েছে, তার একজন রুমমেট, সে যেহেতু শেয়ারে থেকেছে, তাকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দেয়। মাঝরাতে লোকিয়ান আবার রুমে আসে। সে নিজের ব্যাগ গুছিয়ে বের হয়ে যায়। সেখানে তখন ছিল তীব্র ঠান্ডা থেকে বাঁচার জন্য লোকিয়ান একটা পাবলিক টয়লেটে ঢুকে আর রাতটা সে সেখানেই গুটিসুটি মেরে কাটিয়ে দেয়। পরদিন সকালে তার ঘুম ভাঙে। সে ডাস্টবিন থেকে খাবার তুলে খায়, কারণ এখন তাকে খুব চাপে এবং মেপে টাকা খরচ করতে হবে। রিফিউজের সার্টিফিকেট না পেলে তাকে এখানে কেউ চাকরি দেবে না। রাতের বেলা হাঁটার সময় সে দেখতে পায় এক বড় লোক দোকানে বোতল বিক্রি করছে। সেও কিছু বোতল কুড়িয়ে সে দোকানে নিয়ে যায়, বিনিময়ে সে কিছু পয়সা পায়। পরের দিন সে এই কাজটাই করে, খালি বোতল কুড়িয়ে দোকানে দেয় আর ওই টাকা দিয়ে খাবার কিনে খায়। রাতের সময়টা ওই পাবলিক টয়লেটেই থাকে। একদিন খাবার কিনে সে এসে দেখে যে টয়লেটটা বন্ধ। সংস্কার কাজের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই শীতে সে কোথায় থাকবে কিয়ান বুঝতেই পারে না। একটু আশ্রয় জন্য সে এদিক ওদিক করতে থাকে। এমন সময় একটা জায়গায় সে আগুন দেখতে পায়। সে আগুনের পাশে নিজেকে গরম করতে চায়। এমন সময় কয়েকটা ছেলে এসে তাকে মারধর করে। ছেলেগুলো তার জুতো নদীতে ফেলে দেয়। জুতা তুলতে লোকিয়ান পানিতে পড়ে যায়। একই তো অনেক ঠান্ডা পড়ছে, তার উপর ভেজা শরীর। সে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটা লন্ড্রি দোকানে ঢুকে পড়ে আর কিছুক্ষণ সেখানে ঘুমিয়ে থাকে। এমন সময় ম্যারি নামের একটা মেয়ে সেখানে কাপড় দিতে আসে। সে ঘুমিয়ে থাকা লোকিয়ানকে দেখে তার কাছে আসে আর তার মানিব্যাগের টাকা দেখে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। লোকিয়ান পুলিশের কাছে কমপ্লেন করে। পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে ম্যারিকে শনাক্ত করে। এরপর তাকে থানায় ধরে আনা হয়। কিয়ান তাকে টাকা ফেরত দিতে বলে। তখন ম্যারি বলে যে টাকা তার কাছে নেই, সে সব টাকা খরচ করে ফেলেছে। এটা শুনে কিয়ান ম্যারির জামা টেনে ধরে আর বলে, তুমি কি জানো এটা আমার মায়ের লাশ বিক্রি করা টাকা? ম্যারির টাকার উপর রক্তের দাগ আগে থেকেই দেখেছিল। এখন এই কথা শুনে তার খুব বেশি খারাপ লাগে। এজন্য সে কথা বলার জন্য কিয়ানকে বাইরে নিয়ে আসে আর বলে যে আমি তোমাকে সবকিছু ফেরত দিয়ে দিব, কিন্তু তুমি পুলিশকে বলবে যে তোমার কাছে অল্প টাকা ছিল। তাহলে তুমি আর আমি এখান থেকে ছাড়া পাবো আর পুলিশও আমাকে ছেড়ে দেবে আর তুমিও তোমার জিনিস পেয়ে যাবে। কিয়ান তার কথা মতোই কাজ করে। সে মিথ্যা কথা বলে মেয়েটাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। স্টেশনের বাইরে ম্যারির বাবা সিয়ংকে দেখতে পায়। ম্যারির সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো না, তাই কোনো কথা না বলে সে অন্যদিকে হাঁটা ধরে আর কিয়ান টাকার জন্য তার পিছে পিছে যায়। মেয়েটা কিয়ানকে নিয়ে একটা বারে আসে। এরপর সে বারের মালিক ওয়েলের সাথে দেখা করায়। ওয়েলের সাথে মিশেই ম্যারি খারাপ হয়েছে। সে এখন সারাদিন ড্রাগের নেশায় ডুবে থাকে আর যখন দরকার পড়ে এভাবে টাকা চুরি করে। যাই হোক, ওয়েল তাকে মানিব্যাগ ফেরত দেয় না, কারণ ওয়েল মেরির কাছে অনেক টাকা পায়। তাই এই মানিব্যাগ নিতে হলে তাকে আগের টাকাগুলো পরিশোধ করতে হবে আর চুরি ছিনতাই করে টাকা দেওয়া তো সম্ভব না। তাই সে ম্যারিকে শুটিং গেম খেলতে বলে। ম্যারি ওয়েলের হাত থেকে ওই মানিব্যাগটা টান দেয়। তখন ওয়েলের লোকেরা ম্যারিকে মেরে নিচে ফেলে দেয়। ম্যারি বাইরে এসে কিয়ানকে বলে পরের সপ্তাহে মানিব্যাগ নিতে। এটা শুনে কিয়ান অনেক বেশি রেগে যায়। সে নিচে গিয়ে তার মানিব্যাগ ফেরত চায় আর বিনিময়ে মার খেয়ে আসে। তারা হয়তো তাকে মেরেই ফেলতো। ম্যারি বুঝিয়ে শুনিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে। এরপর কিয়ান ম্যারির সাথে তার বাসায় যায়। ম্যারি আর কিয়ানের মধ্যে একটা জিনিস কমন, ম্যারির মা নেই, কারণ ম্যারির মা ওই কিয়ানের মায়ের মতোই শীতের একটা সময়ে মারা যায়। মায়ের কথা মনে পড়ায় ম্যারি একটু ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে কিয়ানকে একটা লোকের অ্যাড্রেস লিখে দেয় আর বলে সেখানে গিয়ে তার বাবার নাম বলার জন্য, তাহলে সে একটা চাকরি পেয়ে যেতে পারে। কিয়ানের কাছে পরে যাওয়ার মতো ভালো জামা কাপড় ছিল না, জুতাও ছিল না। তাই ম্যারি তাকে তার বাবা পুরনো একজোড়া জুতা দেয়, তাকে মোটামুটি ভালো একটা জামা দেয়। পরদিন সে ওই লোকের সাথে দেখা করে। লোকটা ছিল একটা মাংসের ফ্যাক্টরি ম্যানেজার। লোকটা কিয়ানকে সবার কাছে কোরিয়ান বলে পরিচয় দিতে বলে, কারণ চাইনিজদের সবাইকে এখানে কেউ ভালো চোখে দেখে না। সেখানে কিয়ানের সাথে জু নামের একজন কোরিয়ান মহিলা পরিচয় হয়। রাতের বেলা জু তাকে নিজের রুমে নিয়ে আসে। এই কোম্পানির সব স্টাফদের থাকার জন্য হোস্টেল রুম দেওয়া হয়। ডিনারটা কিয়ান জুয়ের সাথে সেরে নেয়। এরপর নিজের রুমে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। আরেকদিকে মানিব্যাগ নেওয়ার জন্য ম্যারিকে এখন শুটিং গেম জিততেই হবে, নয়তো সে ওয়েলের টাকা ফেরত দিতে পারবে না। কয়েক রাউন্ড যাওয়ার পর তার হাত অবশ হয়ে আসে। আসলে গান পয়েন্ট করলে ম্যারি তার মাকে দেখতে পায়। তার মা ক্যান্সারে আক্রান্ত ছিল, কিন্তু তার বাবা তাকে প্রথমে এই জিনিসটি জানায়নি। এজন্য সে তার বাবাকে পছন্দ করে না। যাই হোক, ওয়েল তাকে নেক্সট রাউন্ডে নামার আগে ড্রাগ নিতে বলে আর কথা মতো ম্যারি ড্রাগও নেয়। এরপর সে পরের রাউন্ডগুলো ভালোভাবে জিততে থাকে। তার কথা মতো ওয়েল তাকে মানিব্যাগটা ফেরত দিয়ে দেয়। ম্যারি মানিব্যাগটা ফেরত দেওয়ার জন্য কিয়ানের হোস্টেলের কাছাকাছি চলে আসে।
মানিব্যাগে মায়ের ছবি দেখে কিয়ান ইমোশনাল হয়ে যায়। এরপর সে ম্যারিকে ডিনারে ইনভাইট করে, কিন্তু রান্না করার মতো কিছুই তার কাছে ছিল না। তখন সে জুয়ের কাছে চুলা আর হাঁড়ি পাতিল ধার চায়। জু তাকে এগুলোর সাথে সাথে কিছু মাংস দিয়ে দেয় যাতে তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে। এরপর কিয়ান খুব মজা করে দুজনের জন্য রান্না করছিল। কিছুদিন পর কিয়ানকে আবার রিফিউজি ক্যাম্পে ডাকা হয়। তারা কিয়ানকে বলে, তুমি যে নর্থ কোরিয়ান সেটা প্রমাণ দাও। কিয়ানের কাছে তেমন কোনো প্রমাণ ছিল না। তার কাছে নর্থ কোরিয়ার তোলা আর তার মায়ের ওই ছবিটা ছিল। কিয়ান কিছু না পেয়ে ওই ছবিটাই মহিলাটাকে দেয়। মহিলাটাকে বলে, তোমার নাগরিকত্ব দেওয়ার জন্য এইটুকু এনাফ না, তোমাকে আরো শক্ত প্রমাণ নিয়ে আসতে হবে। এটা সব থেকে সহজ উপায় হলো অন্য কোনো কোরিয়ানকে সাক্ষী হিসেবে আদালতে হাজির করা। যদি সে না করতে পারে তাহলে চায়নায় ফেরত পাঠানো হবে। এজন্য কিয়ান জুয়ের হেল্প চায়। সে জুকে জিজ্ঞেস করে জু কি তার পক্ষে সাক্ষী দিতে পারবে কিনা। জু বলে, এতটুকু তো করতে পারবো না তোমার জন্য, এটা কোনো কথা বললে? এটা তো খুবই সহজ কাজ। সে মজা করে একটা কথা বলে, আমি তোমার পক্ষে সাক্ষী দেব, কিন্তু তোমাকে আমার জন্য মাছ কিনে আনতে হবে। রাতের বেলা কিয়ান মাছ কিনে, কিন্তু ফেরার সময় তার সাথে এক মাতালের ধাক্কা লাগে। তখন তার মদের বোতলটা পড়ে যায় এবং ভেঙে যায়। তারপর ওই মাতালে এক বন্ধু কিয়ানকে মারতে শুরু করে। ওই মারামারিতে মাতাল লোকটা ভাঙা বোতলের উপর পড়ে যায়, আর এরপর তার হাত কেটে রক্ত বের হয়। সবাই মনে করে কিয়ান হয়তো লোকটাকে মেরেছে। ওই ঘটনা মানুষ ভিডিও করে একদম ভাইরালি করে ফেলে, আর কিয়ানকে পুলিশ ধরে নিয়ে যায়। পরদিন ম্যারি জানতে পারে কিয়ান জেলে রয়েছে। সে তার বাবার সাথে গিয়ে সেখান থেকে কিয়ানকে বের করে আনে। ম্যারির বাবা কিয়ানকে একটা উকিলের কার্ড দেয়। ওই লোকটা তাকে অনেক বিষয়ে হেল্প করতে পারবে। আর ম্যারির বাবা কিয়ানকে ম্যারির থেকে দূরে থাকতে বলে, কারণ ম্যারি অনেক সেন্সিটিভ। সে কিয়ানকে পছন্দ করতে শুরু করেছে, আর এভাবে সে সামনে অনেক কষ্ট পেতে পারে। কিয়ান কথাগুলো চুপচাপ শুনে সেখান থেকে চলে আসে। রাতের বেলা কিয়ানের সাথে কাটানো সময়গুলো তার মনে পড়ে। সে আসলে ম্যারিকে এখন পছন্দ করা শুরু করেছে আর কি। এরপর তার শুনানির দিন চলে আসে। যথাসময় জু আর কোম্পানি ম্যানেজার সাক্ষী দিতে আসে। এর আগে সবার আগে ম্যানেজার সাক্ষী দিয়ে ফেলে যে কিয়ান জন্মগতভাবে চাইনিজ আর কোরিয়ান হবার কোনো প্রমাণ আছে এটা আমার কাছে নেই। জু ম্যানেজারের মতো কথা বলে। সে এটাও বলে যে কিয়ান চাইনিজ, সে কোরিয়ান না। কিন্তু কিয়ান যদি এখানে থাকতে চায় তাহলে কিন্তু এর উল্টো সাক্ষীটা দেওয়া লাগতো, কিন্তু তারা তাকে ধোকা দিয়েছে বা মিথ্যা কথা বলেছে। এজন্য কিয়ানের মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। সে যে মানুষটাকে সব থেকে বেশি বিশ্বাস করেছে সে কিনা তার সাথে এমন করলো। পরদিন কিয়ান জুকে জিজ্ঞেস করে যে সে কেন এমন করলো। বারবার তাকে এটা জিজ্ঞেস করতে থাকে, কিন্তু জু কোনো কথা না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। তখন কিয়ান তার ছুরি ধরে টান দেয়। এরপর সে জব ছেড়ে সেখান থেকে চলে আসে। এজন্য সে থাকার জায়গাটাও হারিয়ে ফেলে। অপশন না পেয়ে সে ম্যারির বাসায় যায়, কিন্তু ম্যারি তাকে বাসায় ঢুকতে দেয় না। সে এখান থেকে উকি মেরে দেখে যে ভিতরে একটা ছেলে বসে রয়েছে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে আসে। ম্যারির ভিতরে আসলে আমরা দেখি ছেলেটা ওয়েল। সে ম্যারিকে ড্রাগ দিতে এসেছে যেন ম্যারির সামনের গেমগুলো ভালোভাবে খেলতে পারে, কিন্তু ম্যারি বলে যে সেইগুলো আসলে এখন আর করতে চাচ্ছে না। এতে ওয়েল অনেক বেশি রেগে যায়। সে ম্যারিকে বলে ম্যারি না চাইলেও তাকে এখন এসব করতে হবে। ওয়েল চলে যাওয়ার পর সেখানে ম্যারি কিয়ানকে খুঁজতে বের হয়, আর সে কিয়ানের হোস্টেল রুমের সামনে গিয়ে সেখানে খোঁজ নেয়। কিন্তু ততক্ষণে কিয়ান তার প্রথম আবাসস্থলে চলে এসেছে, মানে ওই যে ওয়াশরুমে। আর ওই রাতটা সে ওয়াশরুমে ঘুমায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এর মাঝে কিয়ান একটা হোটেল ওয়াশিংয়ে জব পেয়েছে। সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। একদিন জু তার সাথে দেখা করতে আসে। জু বলে যে রিফিউজি অফিসার পরিচয়ে একজন লোক তাকে বলেছিল কোর্টে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। মিথ্যা বললে তারা তার ভিসার মেয়াদ বাড়িয়ে দেবে, কিন্তু ওই লোকটা তাকে ধোকা দিয়েছে। উল্টো তার ভিসায় ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এজন্য তাকে আবার চায়না ফেরত যেতে হবে। জু মাথা নত করে কিয়ানকে সরি বলে। কিয়ান কোনো কথা না বলে চুপচাপ করে সেখান থেকে চলে আসতে থাকে। টেবিল পরিষ্কার করার সময় সে জুকে পুলিশে নিয়ে যাচ্ছে এমনটা দেখতে পায়। এর মানে জু তাকে এতক্ষণ যা বলেছিল তা সত্যি ছিল। পরের দিন কিয়ান তার উকিলের সাথে দেখা করে। তার টেবিলের উপর কিয়ান ম্যারির মায়ের মৃত্যুবার্ষিকী ইনভাইটেশন কার্ড দেখতে পায়। এটা দেখে মাহারা কিয়ান দ্রুত সেখানে যায়। সে ম্যারির বাবাকে বলে সে তার কাজে হেল্প করতে চায়। এরপর কিয়ান কাজে হাত লাগায়। সিয়ং সবার উদ্দেশ্যে দুই কথা বলতে যাবে, এমন সময় ম্যারি সেখানে আসে। সে সিয়ংকে তার মায়ের খুনি বলতে থাকে, এসব নাটক বন্ধ করতে বলে। এতে সিয়ং তার সাথে ঝগড়া বেঁধে ফেলে। আর ম্যারি ড্রাগ নিয়ে সেখানে এসেছিল। সে ইমোশনাল হয়ে জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে দেয়। আর এমন সময় একটা কাঁচের টুকরো দিয়ে সে নিজের হাত কাটতে নেয়, কিন্তু কিয়ান সময় মতো এসে তার হাত ধরে ফেলে। তাই সে রাগ করে সেখান থেকে চলে আসে। একটু পর কিয়ান ম্যারির বাসায় আসে। ম্যারির বাসায় তখন আগুন লাগার মতো অবস্থা। চুলা থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যাচ্ছে, কিন্তু ম্যারির সেদিকে খেয়াল নেই। সে বসে বসে ড্রাগ নিচ্ছে। কিয়ান সবার আগে চুলাটা বন্ধ করে। এরপর ম্যারিকে ড্রাগ নিতে মানা করে, কিন্তু ম্যারি তার কোনো কথাই শুনে না। সে কিয়ানকে বলে তুমিও মরতে চাইলে মরতে পারো। এটা শুনে কিয়ান এক প্যাকেট হেরোইন তার মুখে দিয়ে ফেলে, আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। সে মুখ দিয়ে সাদা ফেনা বের করতে শুরু করে। তার এই অবস্থা দেখে ম্যারি অনেক ভয় পেয়ে যায়। এরপর দ্রুত সে এক ফ্রেন্ডের কাছে অ্যান্টিডট আনে,
আর সেটা কিয়ানের বডিতে পুশ করে দেয়, কিন্তু তারপরও কিয়ানের জ্ঞান ফিরছিল না। ম্যারি সারাটা সময় কিয়ানের পাশে বসে থাকে। অনেক ক্ষেত্রে কিয়ানের জ্ঞান ফিরে। কিয়ান সবার আগে জিজ্ঞেস করে, এসব খেয়ে তুমি কি মজা পাও? ম্যারি আর বলার মতো কোনো কিছুই খুঁজে পায় না, সে চুপচাপ করে থাকে। এরপর কিয়ান বলে, তুমি এবার থেকে যখনই ড্রাগ নেবে আমিও তোমার সাথে ড্রাগ নিব আর তোমাকে ভালো পথে ফিরিয়ে আনবো। ম্যারি জানায় তাকে না পেয়ে সে অনেক কান্না করেছিল। এভাবে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। ম্যারি সবকিছু ছেড়ে দিয়ে কিয়ানের সাথে থাকা শুরু করে। তারা একসাথে বাজার করে, রান্না করে আর মজা করে সময় কাটায়। একদিন ম্যারি কিয়ানের হাতে ব্লেডের দাগ দেখতে পায়। এই ব্যাপারে জিজ্ঞেস করলে কিয়ান বলে, আমরা যারা কোরিয়া থেকে চায়না গিয়েছি সবার জামার ভাঁজে ব্লেড রাখতাম, কারণ একবার কোনো কারণে পুলিশ আমাদেরকে ধরতে পারলে আমাদের আর কখনোই জামিন হতো না, আর এর থেকে মরে যাওয়া একটা ভালো অপশন ছিল। এজন্য আমরা ব্লেড রাখতাম যেন পুলিশ ধরতে আসলে আমরা নিজের হাতের শিরা কেটে সুইসাইড করে মারা যেতে পারি। কিয়ান তার মায়ের ডেথের ঘটনাটাও ম্যারিকে বলে, যে সে কিভাবে যখন সে পালিয়ে যাচ্ছিল তার মা মারা গিয়েছে আর তার মার স্যাক্রিফাইসের কারণেই সে এই পর্যন্ত আসতে পেরেছে। কিছুদিন পর কিয়ানের উকিল তাকে অফিসে ডাকে। কিয়ান ম্যারিকে নিয়ে উকিলের সাথে দেখা করতে যায়। উকিল তাকে একটা খাম আর একটা চিঠি দেয়। চিঠিটা চায়না থেকে জু পাঠিয়েছে। খামের ভেতর একটা খবরের কাগজ। সেখানে সে তার মায়ের ডেথ নিউজ দেখতে পায়। সেখানে লেখা ছিল তার মা নর্থ কোরিয়ান, আর এটা দিয়ে সহজেই নিজেকে নর্থ কোরিয়ান প্রমাণ করতে পারবে। এরপর সে জুয়ের লেখা চিঠিটা পড়ে। জু চায়না গিয়ে তীব্র অনুশোচনায় পড়ে। সে সারাক্ষণ চিন্তা করত কিভাবে কিয়ানকে সাহায্য করা যায়। যাই হোক, 2 দিন পরে ছিল শুনানি, আর উকিল আরও কিছু লোককে সেখান থেকে কোরিয়ান নিতে আসে। এমন সময় ম্যারির কাছে ওয়েলের কল আসে। সে তাকে এক্ষুনি দেখা করতে বলে। ম্যারি বলে সে এখন আসতে পারবে না। এরপর ওয়েল কিয়ানকে মেরে ফেলা হুমকি দেখায়। ম্যারি দেখতে পায় আশেপাশে অনেক গুন্ডা তার দিকে নজর রাখছে, তাই সে ওয়েলের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। সে কিয়ানকে বলে তার একটা জরুরি কাজ রয়েছে, তাকে এক্ষুনি যেতে হবে। ম্যারির চোখ দেখে কিয়ান বুঝে ফেলে যে কিছু একটা খারাপ হতে যাচ্ছে, কিন্তু ম্যারি তাকে বলে ট্রায়াল শেষ করে সে এখানে চলে আসবে যত তাড়াতাড়ি সম্ভব। কোর্টরুমে ট্রায়াল শুরু হয়। উকিল পেপার কাটিংটা দেখিয়ে প্রমাণের চেষ্টা করে যে কিয়ান কোরিয়ান, আর অপরদিকে ম্যারি গিয়ে দেখে যে ওয়েলের সাথে ডন বসে আছে। সে আগেও ম্যারির শুটিং দেখেছে। ডন ম্যারিকে কিনে নিতে চায়। সে ম্যারিকে বলে এসব ছোটখাটো জায়গায় কাজ না করার জন্য। সে তাকে বড় ইভেন্টে নিয়ে যাবে, তার পেছনে অনেক বেশি ইনভেস্টমেন্ট করবে। এমন সোনার হরিণ ওয়েলও হাতছাড়া করতে চায় না। সে গুলি করে ডন আর তার লোকদেরকে মেরে ফেলে। আরেকদিকে কিয়ানের মন শান্তি পাচ্ছে না। তার মন বারবার বলছে ম্যারি কোনো না কোনো বিপদে পড়েছে। তাই সে টায়াল ফেলে দৌড় মেরে সেখান থেকে বের হয়ে যায় আর সোজা ওয়েলে আন্ডারগ্রাউন্ডে চলে আসে। কিন্তু ওয়েল তাকে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। এমন সময় ম্যারি তাকে বাধা দিতে আসলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এমন সময় ওয়েল কিয়ানের উপর চড়ে বসে। সে ছুরি হাতে নেয় তাকে মেরে ফেলার জন্য। এমন সময় ম্যারি তার হাতে গুলি করে এবং ছুরিটা ফেলে দেয়। সে হয়তো ওয়েলকে মেরেই ফেলতো, কিন্তু কিয়ান আগে পিস্তলটা ধরে ফেলে আর সে ম্যারিকে নিয়ে পালিয়ে চলে আসে। ওয়েল সেখানে বসেছিল। আর ওয়েল যেহেতু কিছুক্ষণ আগে ডনকে মেরে ফেলেছে আর সে যেহেতু অনেক বড় ডন ছিল, আর এজন্য তার যে গুন্ডা পান্ডা ছিল তারা এসে আবার ওয়েলকে মেরে ফেলে। কিয়ান আর ম্যারি নিজেদের বাসায় চলে আসে। কিয়ান ম্যারিকে বলে দেশ ছুড়ে চলে যেতে, কিন্তু ম্যারি কিয়ানকে ছাড়া কোথাও যেতে চায় না। চলে গেলেও তারা একসাথে যাবে, কিন্তু কিয়ান এখন দেশ ছেড়ে যেতে পারবে না, কারণ সে এখনো বৈধতা পায়নি। তবে সেই কথা দেয় যে সে বৈধতা পেলে ম্যারির সাথে সেখানে চলে যাবে। এরপর আর কখনো সে ম্যারিকে রেখে কোথাও যাবে না, তারা একসাথে থাকবে। ম্যারি বলে ভাগ্য ভালো আমি তোমার মানিব্যাগ চুরি করেছিলাম, নয়তো তোমার মতো ভালো মানুষের সাথে দেখা আমার কখনোই হতো না। ম্যারির বাবা ম্যারির জন্য সব ব্যবস্থা করে দেয়। কিয়ান ম্যারিকে নিয়ে তার বাবার কাছে চলে আসে। এরপর তারা 3 জন মিলে সোজা এয়ারপোর্ট চলে যায়। গাড়িতে ম্যারির বাবা তাকে প্লেনের টিকিট দেয়। এখন থেকে ম্যারি ওই দেশেই থাকবে। আর সে ম্যারিকে সরি বলে, কারণ সে কিয়ানকে তার থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিয়ানের মতো সৎ আর ভালো ছেলেকে সে চিনতেই পারেনি। বাবাকে বিদায় জানাতে গিয়ে ম্যারি ইমোশনাল হয়ে যায়। সে বলে সে আর তার মাকে অনেক মিস করে। এসব বলতে বলতে তার চোখে পানি চলে আসে। এরপর কিয়ান ম্যারিকে নিয়ে ভেতরে যায়। একটু পরেই ম্যারির ফ্লাইট। তাদের হাতে খুব বেশি সময় নেই। ম্যারি বলে তুমি খেয়াল করেছো আমাদের যে একসাথে কোনো ছবিই নেই, আমাদের ঘুরতে যাওয়ার মতো কোনো মেমোরিই নেই। তাহলে এবার তুমিই বলো আমি তোমার কোন স্মৃতি নিয়ে আঁকড়ে ধরে বেঁচে থাকবো? কিয়ান কোনো উত্তর দিতে পারে না, কিন্তু সে জানে তাদের মধ্যে ভালোবাসা রয়েছে। এয়ারপোর্টের দেওয়ালে অনেক দেশে পোস্টার লাগানো ছিল। কিয়ান সেগুলো দেখিয়ে দেখিয়ে ম্যারিকে বলে আমরা আবার একসাথে হয়ে এই দেশগুলোতে ঘুরে বেড়াবো, অনেক ঘুরবো। আমরা ততক্ষণ পর্যন্ত ঘুরবো যতক্ষণ না আমাদের জুতা ছেড়ে যায়। এমন সময় ম্যারি হেসে দেয়। এরপর ম্যারি ইমিগ্রেশনের দিকে যেতে থাকে। মাঝে মাঝে একটু দাঁড়িয়ে শেষবার কিয়ানকে দেখে। কিয়ানও একটু মুচকি হাসি দিয়ে বিদায় জানায়। এরপর মুভির টাইম লাইন 1 বছর এগিয়ে যায়। ম্যারির বাবার কাছে কিয়ানের চিঠি এসেছে। কিয়ান লিখেছে সে বেলজিয়ামের নাগরিকত্ব অর্জন করেছে। আমরা দেখতে পাই সে এখন একটা রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করে, কিন্তু তার কাজ ছেড়ে দিচ্ছে সে, কারণ সে ম্যারির কাছে চলে যাচ্ছে।
সে একটা নীল শার্ট পরে রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা পার হওয়ার সময় সে কল্পনায় তার মাকে দেখতে পায়। সে এয়ারপোর্ট থেকে একটা ওয়ে 1 টিকিট কিনে ফেলে, কারণ সে আর দেশে ফিরতে চায় না। বাকি জীবনটা সে ম্যারির সাথে কাটাতে চায়। এরপর আমরা নতুন দেশে কিয়ানকে দেখি। সে তো একদম চিল মোডে এবং খুশি মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় সে ম্যারির বাসায় সামনে এসে দাঁড়ায়। ম্যারি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে ফেলে। আর এমন একটা খুবই সুন্দর এন্ডিং এর সাথে আমাদের এই মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে তোমার মাই নেম ইজ লো কিয়ান এই মুভিটি? পার্সোনালি এই মুভিটার প্রথম দিকটা আমার কাছে খুব বেশি ইমোশনাল লেগেছে, আর সেটা কতটা স্ট্রাগল করেছে সেটা দেখো আমার খুব বেশি খারাপ লেগেছে। তো তোমার মতামত তুমি অবশ্যই কমেন্টে জানাতে পারো যে এই মুভিটা তোমার কেমন লেগেছে। আর পরবর্তীতে আমরা এমন মুভি আরো বেশি এক্সপ্লেন করার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা আরো কিছু ড্রামা এক্সপ্লেন করব যেগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সেজন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বেল বাটনটা অন করে দিতে পারো। আর ভিডিওটাতে যদি লাইক না দিয়ে থাকো তাহলে লাইক করে দিও। আর আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।